রাজুকুজ্জামান রতন ভাই। ধন্যবাদ। এই বাংলাদেশ হঠাৎ করে বাংলাদেশের জন্ম হয় নাই। এই বাংলাদেশের জন্মের একটা ইতিহাস আছে। সেই ইতিহাস হল বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস, শোষণের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস, লুটপাট এবং পাচারের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস। ব্রিটিশরা এই বাংলাদেশে এসেছিল, কলকাতা করেছিল। সেই সাম্রাজ্যের মূল শোষণ এবং লুটপাট। 190 বছর তার বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ লড়াই করেছে। এরপর পাকিস্তান হল। পাকিস্তান হওয়ার পরে আমরা দেখলাম প্রথমে ভাষার উপর কথা বলতে না দেওয়ার চেষ্টা এবং তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ভাষার সেই সময় আমরা একটা গান শুনেছি, ওরা আমার মুখের ভাষা চাইলে নিতে চায়, ওরা কোথায় কোথায় সেবন করায় আমার হাতে পায়। সেদিন মুখের ভাষার জন্য আর সেবন ভাঙবার জন্য যে লড়াই হয়েছিল, রফিক, সালাম, বরকত, জব্বারের জীবন নিয়ে আজকে যে আমরা বক্তৃতা করছি বাংলা ভাষায়, এই বাংলায় কথা বলবার অধিকার প্রতিষ্ঠা করবার জন্য সেদিন জীবন দিতে হয়েছে। সেই জীবন দেওয়ার স্মৃতি সেটাকে ধারণ করে আমরা শহীদ তৈরি করেছি। তারপর থেকে এই ভূখণ্ডে যখনই আন্দোলন হয়, যখনই মানুষের মধ্যে কষ্ট আসে, যখনই মানুষের মধ্যে বিক্ষোভ তৈরি হয়, মানুষ ঐক্যবদ্ধ হয় শহীদ মিনারে। এখান থেকে তারা শপথ দেয় বৈষম্যের বিরুদ্ধে লড়াই করবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, দাবি আদায় প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করবে। এইরকম একটা লড়াইয়ের আহ্বানে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা আউটসোর্সিং এর এই যে লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী ভাই বোনেরা, তাদের সবার বেদনার সঙ্গে আমরা ঐক্যবদ্ধ পোষণ করছি। সবার দুঃখের সঙ্গে আমরা আমাদের দুঃখটাকে মেলাতে চাই। সবার বঞ্চনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে তুলতে চাই। বাংলাদেশে শ্রম সংস্কার কমিশন নামে একটা কমিশন গঠিত হয়েছে। সেই কমিশনের পক্ষ থেকে সমস্ত শ্রমজীবী মানুষের সঙ্গে মত বিনিময়ের যখন সভা করা হয়েছিল, তখন আমি ওই কমিশনের একজন সদস্য হিসেবে আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা অন্তত প্রতি সেক্টর থেকে দুইজন করে আসেন, শ্রম সংস্কার কমিশনের প্রধানের সামনে আপনাদের বঞ্চনার ইতিহাসটা তুলে ধরেন, কমিশনের রিপোর্টে আপনাদের বক্তব্যটা যেন থাকে। কারণ আউটসোর্সিংকে বাংলাদেশের শ্রমিক হিসেবে গণ্য করা হয় না। আর আমরা বলি এদের মতো এত বঞ্চনা এবং নিপীড়ন আর কারো উপরে নাই। মানে আউটসোর্সিং এর কথা আমাদের শুনতে হবে। আপনারা গিয়েছিলেন, পুরো হল ভর্তি হয়েছিল আপনাদের প্রতিনিধিদের। ওই শ্রম সংস্কার কমিশনের প্রধান তিনি আপনাদের প্রতিনিধিদের কথা শুনে তিনি প্রথমে অবাক হয়েছিলেন, তারপরে তিনি বেদনাহত হয়েছিলেন যে বাংলাদেশের শ্রমজীবীর উপরে এত বৈষম্য, এত প্রতারণা, এত রকমের নিপীড়ন চলতে পারে, এইটা আমার আগে জানা ছিল না। তারপর আমরা একটা উদ্যোগ নিলাম, যেহেতু কমিশনের প্রধান আমাদের পক্ষে, কমিশনের প্রধানের পক্ষ থেকে আমরা শ্রম সচিবকে কমিশন প্রধান আহ্বান জানালেন। শ্রম সচিব বসলেন, তাকে বলা হলো যে অন্তত আগামী জুলাই মাস আসা পর্যন্ত যে সমস্ত প্রতিষ্ঠান আউটসোর্সিং আছে তাদের জন্য কোনোভাবে
ছাঁটাই, বরখাস্ত এবং চাকরিচ্যুত করা না হয়। সচিব সাহেব বললেন তিনি দেখবেন। তারপরে আমরা দেখলাম সচিব সাহেব একজন অতিরিক্ত সচিবকে দায়িত্ব দিলেন আউটসোর্সিং এর কোম্পানিগুলোকে নিয়ে বসবার জন্য, এবং তারা বসলেন। কিন্তু বসার পরও ফলাফল আমরা এখনো দেখি নাই। আমরা ধন্যবাদ জানাই শ্রম সংস্কার কমিশনের প্রধানকে উদ্যোগ নেওয়ার জন্য, কিন্তু সাথে সাথে এই শ্রম দপ্তরের কাছেও আমরা প্রশ্ন তুলতে চাই, উদ্যোগ যদি নেন, উদ্যোগ অনুযায়ী কাজ করেন না কেন, আর কাজ যদি করবেন বলেন, তাহলে তার ফলাফল এই আউটসোর্সিং শ্রমিকরা পাচ্ছে না কেন? কয়েকদিন আগে আমরা দেখলাম মুগদা হাসপাতালে, আমরা সরওয়ার্দী হাসপাতালে, খুলনায়, বিভিন্ন জায়গায় শ্রমিকদেরকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। আমরা তখন বললাম এটা কি হচ্ছে? একটা শান্তিপূর্ণ ভাবে সমাধানের পথে আমরা যেতে চেয়েছি, আপনারা কি অশান্তি তৈরি করতে চান? সেই সময় আমরা আবার মুগদার শ্রমিকরা সহ আবার শ্রম কমিশনে যাওয়া হলো। সেখানে আমাদের বোনদের কান্না, আমাদের ভাইদের বেদনা, সেটা তারা তুলে ধরলেন। আমরা এরপর থেকে প্রতিদিন, প্রতিটা মিটিংয়ে, প্রতিটা জায়গায় আমরা বলছি, বাংলাদেশের শ্রমজীবীদের ক্ষেত্রে অমানবিকতার সবচেয়ে বঞ্চনার জায়গা আমরা দেখি চা বাগান, সবচেয়ে উপেক্ষার জায়গা দেখি আমরা পরিচ্ছন্নতা কর্মী, সবচেয়ে গুরুত্ব কম দেওয়া হয় গৃহকর্মীকে, এগুলো আমরা জানি। কিন্তু পাশাপাশি বসে দুই ডেস্কে দুইজন কাজ করছেন, একজন ঈদের সময় বোনাস পাবেন আর আরেকজন ঈদের সময় চোখ মুছতে মুছতে বেরিয়ে যাবেন। এর মতো এক বোন মাতৃত্বকালীন তিনি সুরক্ষা পাবেন, আর এক বোন সন্তান নেওয়ার আগে 20 বার ভাববেন সন্তান নেব না চাকরিটা রক্ষা করব। এই সন্তান আমার গর্ভে আসবে, আমার শরীরের রক্ত মাংস দিয়ে পুষ্ট হবে সে, কিন্তু মা কি খাবে তার কোনো নিশ্চয়তা নাই। সন্তান পুষ্ট হবে কেমন করে? ওই মায়েদের, বোনেদের, আমাদের মেয়েদের দুঃখের কথাও আমরা উল্লেখ করেছি। আমরা বলেছি আমাদের শ্রম আইনে বলা আছে, এই শ্রম আইন বাংলাদেশের সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আউটসোর্সিং কি বাংলাদেশের বাইরে? যে আউটসোর্সিং এর উপর শ্রম আইন প্রযোজ্য হবে না। বলা হয়েছে বাংলাদেশের শ্রমিক হবে 6 ধরনের: স্থায়ী শ্রমিক, অস্থায়ী শ্রমিক, মৌসুমী শ্রমিক, শিক্ষানবিশ শ্রমিক, শিক্ষাধীন শ্রমিক। এই ধরনের শ্রমিকদেরকে ভাগ করা হয়েছে। আমরা বললাম যে 6 লক্ষের উপর যে শ্রমজীবী মানুষ, তারা কোন ভাগের মধ্যে পড়বে এইটা আপনারা পরিষ্কার করে বলতে হবে। ব্রিটিশ আমলে আইন হয়েছিল 1926-26 সাল, শ্রম আইন 1926 সাল থেকে শুরু। তারপর 1969 সালে শ্রম আইনের আবার নতুন নতুন সংযোজন হয়েছে। 2006 সালে 25টা আইনকে একসাথে করে বাংলাদেশ শ্রম আইন 2006 করা হয়েছে। এরপরে 2013 সালে শ্রম আইন সংশোধন হয়েছে, 2018 সালে শ্রম আইন সংশোধন হয়েছে, 2023 সাল থেকে আবারও ILO তাদের চাপের কারণে আবার শ্রম আইন সংশোধনের কাজ চলছে। আমরা বললাম শ্রম আইন সংশোধন হচ্ছে ভালো কথা, নতুন নতুন শ্রমের যে ক্ষেত্র তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে শ্রমিকদেরকে কি শ্রম আইনের সুরক্ষা দেওয়া যাবে না? আইন তো আমাদেরকে সুরক্ষা দেবে, কিন্তু আইন আমাদেরকে সুরক্ষা দেওয়ার চাইতে আইন দেখিয়ে আমাদেরকে ভয় দেখানোর ষড়যন্ত্র করা হয়। মানুষ যখন বঞ্চিত হয় তখন বলে দেশে কি কোনো আইন নাই? মানুষ যখন চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মধ্যে পড়ে তখন বলে দেশে কি কোনো আইন নাই? আমাদের আউটসোর্সিং এর জীবন থেকে যে জীবন ছিনতাই করে নিয়ে হচ্ছে সেইখানে কোনো আইন নাই। আমি ওইখানে জিজ্ঞেস করেছিলাম মত বিনিময় সভায়, 3 বছর ধরে চাকরি করছেন কতজন আছেন? অল্প কাটা হাত।
বললাম 5 বছর ধরে চাকরি করছেন, কতজন আছেন? একটু বেশি হাত উঠলো। বললাম যে 10 বছর ধরে কাজ করছেন, এরকম কতজন আছেন? অনেক হাত উঠলো। তখন কমিশনের চেয়ারম্যান বললেন, হায় আল্লাহ, ও মাই গড, 10 বছর ধরে চাকরি করছে, তারপরেও তার চাকরি স্থায়ী হয় নাই। আমাদের আইনে আছে স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ করা যাবে না। প্রশ্ন করতে চাই, সচিবালয় কি স্থায়ী নয়? হাসপাতাল কি স্থায়ী নয়? বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ বিতরণ কেন্দ্র কি স্থায়ী নয়? ওয়াসা কি স্থায়ী নয়? আমাদের এখানে যে বিভিন্ন রকম যে আমরা বলি ইলেকশন যে কমিশন, ইলেকশন কমিশনার, নির্বাচন কমিশনকে স্থায়ী নয়। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্থায়ী নয়। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে স্থায়ী নয়। এমনি করে যদি আমরা বলি, প্রায় 67টা দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর সব স্থায়ী। তাদের কর্মকর্তারা মাসের শেষে স্থায়ী কর্মকর্তা হিসেবে বেতন পান, তারা পেনশন পান, তারা গ্র্যাচুইটি পান, তারা নানা ধরনের সুবিধা পান। তাদের সুবিধার ক্ষেত্রে কোনো এক চুল হেরফের হয় না। কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো যারা গায়ের ঘাম ঝরিয়ে যারা টিকিয়ে রেখেছেন, তাদের ক্ষেত্রে কোনো ধরনের সুরক্ষা নাই। তাদের মাথার উপরে আছে দুশ্চিন্তা, এবছরের পরে আগামী বছরে চাকরিটা থাকবে কি। ফলে এই দুশ্চিন্তা নিয়ে আপনারা যে বলেন কোয়ালিটি অফ ওয়ার্ক চাই, আমরা মানসম্পন্ন কাজ চাই। যে শ্রমিক প্রতিদিন আতঙ্কে থাকে আগামী বছর তার চাকরি থাকবে কিনা, সেই শ্রমিক কিভাবে কোয়ালিটি অফ ওয়ার্ক এনশিওর করবে, এই কথা আমরা জানতে চাই। আপনারা বলছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা নিরাপত্তা থাকতে হবে। যে শ্রমিকের নিজের চাকরির নিরাপত্তা নাই, সে প্রতিষ্ঠানের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে? আমরা জানতে চেয়েছিলাম, এই প্রশ্নগুলোর উত্তর আমরা পেতে চাই। আমরা এটাও বলেছিলাম 6 লক্ষ আউটসোর্সিং কর্মচারীকে একটা ডিম পাড়া সোনার হাঁসে পরিণত করেছে আমাদের ঠিকাদারেরা। হাঁসকে তবুও তো কৃষক কিন্তু খেতে দেয়, খেতে দেওয়ার পরে হাঁস ডিম পারে, আর এই ঠিকাদাররা খাওয়ার দায়িত্বও নেয় নাই। খাবেন নিজের যোগ্যতায়, ডিম পারবেন ঠিকাদারের জন্য। এইভাবে আমাদের এই আউটসোর্সিংদেরকে তারা সোনার ডিম পাড়া হাঁসে পরিণত করেছেন। 6 লক্ষ আউটসোর্সিং কর্মচারীকে প্রতি বছর শুধু চাকরি বিনিয়োগ, চাকরি নবায়ন, চাকরির পুনর্বিবেচনা এই সমস্ত করার নামে যে ঘুষ দেওয়া হয়, আমরা দেখেছিলাম সেখানে প্রায় প্রতি বছর 6,000 কোটি টাকার ঘুষের লেনদেন হয়। এই ঘুষের লেনদেনের সঙ্গে একদম উপর থেকে নিচ পর্যন্ত আছে। এই উপর থেকে নিচ পর্যন্ত আছে বলে সবাই এই জায়গায় একমত। আর আউটসোর্সিং এর জন্য একটা হিসেব করে আমি দেখিয়েছিলাম, আপনারা না 5টা গ্রেড করেছেন। একটা পত্রিকা আমি লিখেছিলাম, আপনারা দেখেছেন, সেটা অনেকেই 5টা গ্রেড করেছেন। সর্বোচ্চ গ্রেডে বেতন হচ্ছে 19,100 টাকা, সর্বনিম্ন বেতন হচ্ছে 16,100 টাকা, এখন 16,250 টাকা। এখন এই বেতন 2 বছর 3 বছরেও বাড়ে না। জিনিসের দাম বাড়ে 12% হারে, বিদ্যুতের দাম বাড়ে প্রতিবার 4%, 5% করে বছরে 4 বার 20% হারে। বিদ্যুতের দাম বাড়ে, পানির দাম বাড়ে, ওষুধের দাম বাড়ে, চিকিৎসার ক্ষেত্রে খরচ বাড়ে, এবং বাসা ভাড়া বাড়ে, গাড়ি ভাড়া বাড়ে, খাদ্যদ্রব্যের দাম বাড়ে। আমাদের আউটসোর্সিং কর্মচারীদের বয়স বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, কিন্তু বেতন বাড়ে না। আমরা এইটার একটা প্রতিকার এবং প্রতিবিধান পেতে চাই। আমরা একটা কথা বলতে চাই, সরকারকে যদি এখন বলি, উনি বলবেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা বেশি কিছু করতে পারবো না। আমরা বলবো আপনাদের কাছে বেশি কিছু আমরা চাইও না। আপনারা কতদিন থাকবেন আমরা জানি না, ফলে আপনাদের কাছে বেশি কিছু চাই না। 2টা জিনিস আপনারা করে যান। অন্তর্বর্তীকালীন সরকার অন্তত এইটুকু করে যান, ঠিকাদার প্রধান নামে সরকার কমিশন দেয় আর ওই শ্রমিকদের কাছ থেকে ঘুষ নেয়। এই কমিশন দেওয়া এবং ঘুষ নেওয়ার এই অন্যায্য ঠিকাদার প্রথা আপনি অন্তত বাতিল করে দিয়ে যান।
আপনারা দাবি তুলেছেন টাকা দেবে সরকার, ঠিকাদারের কি দরকার? সরকার টাকা দিচ্ছে 19,000 টাকা, ঠিকাদার ওখান থেকে কিছু নিজের পকেটে রাখছে, রেখে আপনাদের কাউকে দিবে 12,000, কাউকে দিবে 13,000, কাউকে দিবে 9,000, কাউকে দিবে 8,000, যাকে যেমন দিয়ে পারা যায়। আমরা বলেছি এই শ্রমজীবী মানুষের ঘাম শোষণ, শ্রমজীবী মানুষের রক্ত শোষণ করার এই ঠিকাদারি প্রথা বাতিল করতে হবে। ওনারা যদি বলেন কোয়ালিটি অফ ওয়ার্ক এনশিওর করবার জন্য ঠিকাদার এবং আউটসোর্সিং দরকার, তাহলে বিভিন্ন প্রতিষ্ঠানে যে মাথাভারী প্রশাসন আছে, যারা কাজ করে না, জনগণ সেবা পায় না, দেন না সেগুলো ঠিকাদারদের হাতে তুলে। সেই ক্ষেত্রে তো বলবেন না না, এটা সরকারি প্রতিষ্ঠান, এটাকে রক্ষা করতে হবে, সরকারি প্রতিষ্ঠান রক্ষা করতে হবে। সেই প্রতিষ্ঠানে কাজ করে যে শ্রমজীবী মানুষ, তাদেরকে রক্ষা করতে হবে না। আমরা কোনো অন্যায্য দাবির পক্ষে দাঁড়িয়ে, আমরা একটা ন্যায্য দাবির পক্ষে দাঁড়িয়েছি। আমরা সরকারের উপরে এই মুহূর্তে কোনো বোঝা হতে চাই না। আমরা সরকারের কাছ থেকে বোঝাটা সরাতে চাই, ওই ঠিকাদার সরকারের বোঝা, আমরা ওই বোঝা সরাতে চাই। আর ঠিকাদার হচ্ছে আমাদের কাছে যোগ, আমাদের রক্তটা চুষে খায়, আমরা ওই যোগটাকে তুলে ফেলতে চাই। আমরা সরকারের উপর থেকে বোঝা সরাতে চাই, আমাদের বেতনের উপর থেকে রক্ত চোষার যোগ সরাতে চাই, এবং সেইটা করতে গেলে আপনাদের ঐক্যবদ্ধ লড়াই চাই। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের মধ্যে একটু মনোমালিন্য হওয়া, একটু বিভেদ হওয়ার মাধ্যমে আপনারা একটা দুই ভাগ হয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে আপনারা আবার ঐক্যবদ্ধ হয়েছেন, এবং রাষ্ট্র এবং সরকারকে এই জিনিসটা আপনাদের বুঝিয়ে দিতে হবে। অধিকারের প্রশ্নে আপনারা এক, দাবির প্রশ্নে আপনারা এক, একে অপরের দুঃখটাকে ভাগ করে নেওয়ার প্রশ্নে আপনারা এক। কোনো একটা জায়গায় শরীরে কোনো একটা জায়গায় সুই ফুটলে আমি যেমন ব্যথা পাই, ওই সিরাজগঞ্জের আউটসোর্সিং হোক, আর ওই চট্টগ্রামের আউটসোর্সিং হোক, আর রংপুরের আউটসোর্সিং হোক, অথবা টাঙ্গাইলের আউটসোর্সিং হোক, মুগদায় হোক, অথবা সরহদ্দিতে হোক, যেখানে এই আউটসোর্সিং শ্রমিকদের উপরে নিপীড়ন চলবে, আমরা সেখানেই তাদের বেদনার সঙ্গে একাত্মতা পোষণ করে আন্দোলন করব। আমাদেরকে যেন কেউ বিভক্ত করতে না পারে। তুমি পেট্রো বাংলা, তুমি গ্যাসের, তুমি ওই হাসপাতালের, তুমি সচিবালয়ের, তুমি বিদ্যুতের, তুমি পররাষ্ট্র মন্ত্রণালয়, তুমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই রকম করে আমাদেরকে ভাগ করতে চাই। এই ভাগ করা আমরা ব্রিটিশদের আমলে দেখেছি। ব্রিটিশরা ভাগ করে শাসন করত, এখনো ওরা ভাগ করে শোষণ করে। ওরা শাসন নয়, ওরা মজা পেয়েছে শোষণের, এই শোষণ করার মজা ওরা লুটতে চায়। আমরা আপনাদের কাছে আবেদন জানাই, এই যে লক্ষ লক্ষ আউটসোর্সিং শ্রমিক, এই যে 1 তারিখ থেকে রোজা শুরু হবে, মার্চ মাসের 30 তারিখে যখন ঈদ হবে, অনেক আউটসোর্সিং শ্রমিকের চোখে আমরা অশ্রু দেখব। অনেক আউটসোর্সিং শ্রমিক ঈদের আগে ছেলে মেয়েকে বলতে পারবে না যে বাবা তোকে আমি কিছু দিতে পারলাম না। অনেক আউটসোর্সিং শ্রমিক তারা বাবা মাকে বলতে পারবে না এই ঈদে অন্তত একটা লুঙ্গি অথবা একটা শাড়ি কিনে দেওয়ার মতন বোনাস আমার নাই। এই বেদনা নিয়ে 6 লক্ষ আউটসোর্সিং কর্মচারী তারা ঈদ করবে, আর আপনারা বলবেন সবার জীবনে ঈদ আনন্দ আনুন। ঈদ সবার জীবনে আনন্দ আনবে, এটা আমরা চাই। আউটসোর্সিং শ্রমিকরা বঞ্চিত হলে তাদের জীবনে ঈদের আনন্দ কিভাবে আসবে সেইটাও আমরা জানতে চাই। আউটসোর্সিং শ্রমিকদেরকে যেন ওই হাটের গরু বানিয়ে না ফেলা হয়। হাটের গরু মোটা তাজা হলে দাম বেশি, পাতলা হলে দাম কম। আপনাদেরও যে প্রতিষ্ঠানের গুরুত্ব বেশি তাকে কাছে টানো, যার একটু গুরুত্ব কম তার দূরে ঠেলে দাও। এইভাবে আপনাদেরকে বিভক্ত করার ষড়যন্ত্র করলে সেইটাকেও আপনাদের কিন্তু মোকাবেলা করতে হবে। ফলে আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে কয়েকটা কথা বলে আপনাদের ধৈর্যের প্রতি আহ্বান জানিয়ে আবেদন জানিয়ে আমার কথাটা শেষ করতে চাই। প্রথমত, কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না। দ্বিতীয়ত,
হটকারিতা করে অনেক সময় মনে করে যে ভাঙচুর করলেই বোধহয় দাবি আদায় হয়, কিন্তু কখনো কখনো এইটা কিন্তু বুমেরাং হয়। ফলে কখনো মাথা গরম করে তাৎক্ষণিক কোনো কিছু আদায় করবার জন্য এমন কোনো পদক্ষেপ করবেন না। আপনি একটা ঢিল ছুড়ে দিয়ে গেলেন, কিন্তু ওই ঢিলের আঘাত 6 লক্ষ আউটসোর্সিং কর্মীকে সহ্য করতে হবে। ফলে নিজের মতো করে কাজ করে এই শ্রমিকদের জীবনটাকে বিপন্ন করবেন না। 3, আপনারা আন্দোলনের মাঠ ছাড়বেন না। স্থায়ী প্রতিষ্ঠানে অস্থায়ী শ্রমিক নিয়োগ বন্ধ করো, এই দাবিটা উচ্চারণ করে আউটসোর্সিং শ্রমিকদেরকে নিয়মিত করো, তাদের চাকরি স্থায়ী করো, এই দাবিটা যেমন আন্দোলন করে। সাথে সাথে আপৎকালীন কর্মসূচি হিসেবে বলবেন অন্তত এখন ঠিকাদারি প্রথাটা বাতিল করো। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এমনি করে আপনারা এগোবেন। রাষ্ট্রের সামর্থ্য কি আছে, সরকারের সদিচ্ছা কি আছে, এইটা বিবেচনা করে প্রথম ধাপে আমরা শুধু ঠিকাদার প্রথা বাতিল করো, আমার কাজের বেতন আমার হাতে পেতে চাই, হাত দিয়ে কাজ করি, ফলে আমার বেতন অন্যের পকেটে চলে যাবে, এইটা আমরা মানতে পারি না। ফলে আপনাদের দাবি, বেতন দেবে সরকার, ঠিকাদারের কি দরকার, এই দাবিতে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আন্দোলন গড়ে তুলবেন। একটা জিনিস, সরকার যে সুপারিশ দেবে সেই সুপারিশ অনুযায়ী পরবর্তী সরকার কাজ করবে। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার এই দাবিটা আপনারা তুলে ধরবেন, আবেদন করবেন, নিবেদন করবেন, আপনাদের দুঃখের কথা বলবেন, আপনাদের দুঃখটাকে দেখাবেন। এবং সবচেয়ে বড় কথা, আগামীতে যারা ভোট করতে আসবে তাদেরকেও বলবেন ভোটটা দরকার হবে না আপনাদের। যদি ভোট দরকার হয়, আমার তো বেতনটাও দরকার, আমার তো চাকরিটাও দরকার। ফলে আমাকে কিছুই না দিয়ে আপনারা সব নিয়ে যাবেন, ওই প্রতারণার খেলা আমরা আর খেলতে দেব না। আগামী দিনে সেই লড়াইটা অব্যাহত রাখবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যটি শেষ করছি। ভালো থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, লড়াই করে তুলবেন। ধন্যবাদ জানাচ্ছি।